পাহাড়ের কান্না ও একটি ফুলের গল্প শোনাবো আজ। সমতল থেকে শত শত মাইল দূরে সবুজ বুকে দাঁড়িয়ে থাকা বিষণ্ণ কতগুলো পাহাড়, আর তার বিশাল বুকে লোকচক্ষুর আড়ালে ফুটে আছে বেগুনি রঙের সুন্দর কতগুলো ফুল। দেখতে সুন্দর হলেও বিষে ভরা তার শরীর। খটকা লাগছে? প্রশ্ন যাচ্ছে মনে। আর কোনো কাব্য কিংবা হেয়ালি নয়, খুলেই বলি, মাদকের মা নামে খ্যাত পপি চাষের গল্প শোনাবো আজ। ভিনদেশি নয়, খাঁটি স্বদেশী। কিন্তু তার আগে পাহাড়ের কান্নার গল্প শুনে নিন। 1984 সালে জরিপ অনুযায়ী বাংলাদেশে উপজাতির সংখ্যা 24টি, আর তাদের লোক সংখ্যা প্রায় 8,97,828 জন। তাদের বেশিরভাগেরই আবাসভূমি পাহাড়ে। পাহাড়ের গায়ে ছোট্ট ছোট্ট বাঁশের একচালা ঘর, তাতেই ঘরকন্যা সাজিয়ে সহস্র বছর ধরে বসবাস তাদের। তাদের কেউ চাকমা, কেউ মারমা, কেউ গারো কিংবা মুরং। কিন্তু নাম গোত্র যাই হোক, জীবনযাপনের সুখ দুঃখ প্রায় একই। সভ্য সমাজের চরম উৎকর্ষতার যুগে এসেও তারা আদিম, অনেকখানি সেকেলে আর পেছনের সারির মানুষ। তাই পাহাড় আর প্রকৃতির সাথে আপোষ করেই চলে তাদের সারা বেলা। শান্ত সুন্দর সেই পাহাড়েই নাকি চলছে বেগুনি রঙের বিষ বৃক্ষের চাষ। এরকম একটি কথা সূত্র ধরে খোঁজের অনুসন্ধানী দল সিদ্ধান্ত নেয় সত্য উদ্ঘাটনের। আমাদের সেই মিশনের গল্পটি বলার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, অসম্ভব সুন্দরী ফুল কেন এত ভয়ঙ্কর। ইতিহাস বলে সুমেরিয়ানদের হাত ধরেই বিশ্বে প্রথম পপি চাষের যাত্রা শুরু। সুমেরিয়ানরা এই উদ্ভিদের নাম দিয়েছিল প্ল্যান্ট অব জয় বা আনন্দ উদ্ভিদ। তারা এ সংক্রান্ত যাবতীয় জ্ঞান রেখে যায় আশিরিয়ানদের জন্য। তাদের কাছ থেকে এটা চলে আসে ব্যাবিলনীয়দের কাছে, সেখান থেকে মিশরীয়দের হাত ঘুরে আরব্য ব্যবসায়ীদের মাধ্যমে ভারতবর্ষে ঢুকে পড়ে। ইতিহাসের পাঠ চুকিয়ে সবচাইতে ভয়ঙ্কর তথ্যটি দেবার পালা এবার। মরণ নেশা হেরোইনের মূল উপাদান এবং উৎস কিন্তু এই পপি গাছ। পপি ফুলের বীজ থেকে উৎপাদিত আফিম আঠাকে প্রক্রিয়াজাতকরণ করেই হেরোইন তৈরি হয়। শুধু হেরোইন নয়, কোকেন, আফিম তৈরির মূল উপাদান এই পপি। পাহাড়ের কান্নার গল্প পুরোটা বলা হয়নি এখনো। সেই গল্পের বাকিটুকু বলতে চাই, যেখানে মানুষের জীবনযাপনের মৌলিক চাহিদার সব উপাদানই অনুপস্থিত। শান্ত সুন্দর পাহাড়ের কোল ঘেঁষে যারা বসবাস করে, তারা এতই মানবেতর জীবনযাপন করে যে প্রাকৃতিক সৌন্দর্য তাদের কাছে বড় হয়ে ধরা দেয় না। যেখানে ভাতের বদলে আলু খেয়েই বাঁচতে হচ্ছে। পানির সুবন্দোবস্ত না থাকায় সাঙ্গুর জলই ভরসা। যোগাযোগ মানে এখনো পায়ে হেঁটে কয়েকদিন পরে গন্তব্যে পৌঁছানো। পেশা সেই প্রাগৈতিহাসিক জুম চাষ, আর শুধু রাজনৈতিক আশ্বাসই নিয়তি হয়ে রয়েছে। ইঁদুর বন্যায় আমাদের এলাকায় বাসরা খুব কষ্টতে আছে। তারপরে 2011-তে শুকর বন্যাও হয়েছিল। তো এই পরিস্থিতির প্রেক্ষিতে অনেক এখানকার লোক কষ্টের মধ্যে বসবাস করতেছে। আমাদের অনুসন্ধান বাংলাদেশে পপি চাষ হচ্ছে কি হচ্ছে না সেটা নিশ্চিত হওয়া, তার সন্ধানেই সমতল ছেড়ে পাহাড়ে যাওয়া। কিন্তু সেখানে গিয়ে প্রথমে কিছুটা বিভ্রান্ত হয় খোঁজের অনুসন্ধানী দল। প্রতি বছরই কিন্তু এখন আমাদের বিজিবি ওখানে অপারেশন করার পরে মোটামুটি এই মুহূর্তে কিন্তু গত বছর থেকে কিন্তু এই পপি চাষটা নাই। আমাদের এই এলাকাতে বর্তমানে পপি চাষ হচ্ছে না। আপনার 2011 সাল, 11-12, বর্তমানে তো 13 সাল। এখন গিয়েও পপি চাষ কোনো পাওয়া যাবে না। তাহলে কি খবরের কাগজে বড় বড় অক্ষরে লেখা শিরোনামগুলো মিথ্যা? শুধু কি উড়ে কথায় ভর করে এত দূরে আসা? প্রথমবারের মতো টিভি ক্যামেরায় পপি চাষ নিয়ে রিপোর্ট করার স্বপ্ন কি অপূর্ণই থেকে যাবে? এসব প্রশ্নের উত্তর মেলাতে এবার খোঁজার পালা। তবে একটি বিরতির বাধা টপকানোর পর।
অনুসন্ধানের খাতিরেই সেই চিরাচরিত ছদ্মবেশ, সাংবাদিক হিসেবে নয়, ভিডিওগ্রাফি প্রশিক্ষণার্থীদের একটা ছোট্ট দল হিসেবে পা বাড়ানো পাহাড়ের লাল মাটিতে। প্রথমে গাড়িতে 2 ঘন্টা সামনে এগোনো, মাথার উপর গনগনে সূর্য, সাথে পাহাড়ের গায়ে প্রত্যাখ্যাত হয়ে ফিরে আসা বাতাস, তার সাথে তাল মিলিয়ে গাড়ির গতিবেগের কাঁটা একটু একটু করে বাড়ছে। চোখে শুধু সবুজ দেখা, কোথাও কোথাও পাহাড়ের গায়ে ছোট্ট একচালা টিনের ঘরের সারি, আবারও সবুজে হারিয়ে যাওয়া। কিন্তু পথগুলো সাপের মতো আঁকাবাঁকা, তবে মনের মধ্যে অনুসন্ধানের রোমাঞ্চ। পথে সীমান্তরক্ষীদের বাধার মুখে পড়া, টুকটাক কথোপকথন, জিজ্ঞাসাবাদ, আবার পথ চলা। চলতি পথে আপনাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই। যারা যুগের পর যুগ অবহেলার বঞ্চনায় জীবন কাটাচ্ছে, তাদের কি ন্যায় অন্যায় বোধ এতটা প্রখর থাকে? উত্তরটা কি হতে পারে ভাবতে থাকুন। আমরা আবার যাত্রা শুরু করলাম। কখনো পায়ে হেঁটে, আবার কখনো যন্ত্রের নৌকায়, পাথরের নদীগুলোর স্বচ্ছ জলকে নাড়িয়ে দিয়ে সামনের দিকে এগোনো, একটু আধটু পরিকল্পনা সানিয়ে নেয়া। শেষ পর্যন্ত প্রাথমিক গন্তব্যে পৌঁছালাম আমরা। এখন তো সবাই এই টাইমে ঘুমিয়ে যায়, খেয়ে দিয়ে 4টা বাজে খেয়ে ফেলাম, 4টা-5টা পর খেয়ে ফেলাম, 4টায় খেয়ে ঘুমিয়ে যায়। এখানে এসে কিছুটা আশ্বস্ত হলাম। কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার সবুজ সংকেত মিলে গেল আমাদের। প্রশ্ন জাগতে পারে, কি সেই সবুজ সংকেত? উত্তরে বলি, পপি চাষ ঠেকাতে সরকারিভাবে বছর 3 আগে প্রায় 20 কোটি টাকা ব্যয়ের একটি প্রকল্প নেওয়া হয়েছিল এই দুর্গম পাহাড়ি অঞ্চলে। কিন্তু সেই প্রকল্পটির অবস্থা একেবারে নাকাল। এখনো অনুমোদনের অপেক্ষায় ঝুলে আছে রাজধানীর পতাকাওয়ালার টেবিলে। সময়টা 2005 সাল। প্রমাণ মেলে প্রায় 209টি পরিবার পপি চাষের সাথে যুক্ত। তাদের পুনর্বাসন করে পপি চাষ থেকে ফিরিয়ে আনতেই প্রথম এই প্রকল্পটির ছক কাটা হয়। সরকার বলে আমি ওখানে পুনর্বাসন করব, সাহায্য করব বলে আনছে আমাকে। এখন কিছু পাই না আমরা। এখন আগেও ছিল 500 প্রতিটি পরিবার 500 টাকা পাইলাম আমরা, সরকার সাহায্য করে। সেই বাদে আমরা কিছু পাই না। এখন বর্তমানে বলতে গেলে এই চাষ ওই রিজার্ভ এলাকায় আর হচ্ছে না। সৃজনশীল কর্মসূচি নাকি একটা নাম দিয়েছে তারা। এখানে পপি চাষ যারা করে তাদেরকে ফলের চারা প্রোভাইড করা হবে এবং এদেরকে কিছু ফাইন্যান্স সাপোর্ট দেওয়া হবে, যেটার উপর ভিত্তি করে এরা ফল বাগান করতে পারবে। এই কর্মসূচিটা চলতেছে, মানে এখনো ইনপ্র্যাকটিক্যালি এখনো স্টার্ট হয় নাই, আন্ডার প্রসেসে আছে, যেটা যতটুকু আমি জানি। আমি জানি না সেই প্রকল্প যখন সাবমিট করেছিল সেটা কোনো ত্রুটি বিচ্যুতি কি ছিল, তবে আমি শুনেছি যে সেটা অনুমোদিত হয়নি। পরবর্তীতে আমি আসার পরে প্রকল্প সাবমিট করার ক্ষেত্রে আমি যখন জানতে পেরেছি, তখন আমি আবার এটাকে এমফাসিস দিয়ে আমি প্রকল্পটা আমাদের মন্ত্রণালয়ে, আমাদের সচিব পার্বত্য চট্টগ্রাম মিশন মন্ত্রণালয় মহোদয়ের বরাবরে আমি আবার দাখিল করেছি। এই রিসেন্টলি দাখিল করেছি। এটা প্রক্রিয়াধীন আছে নাকি। আর এই প্রকল্পটি পাশ না হওয়ায় ভয়াবহ দুর্দশা নেমে এসেছে এই পাহাড়ি জীবনে। কান্নার ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে পাহাড়ের বিশাল বুকে। বাড়িও নেই, ঘরও নেই, কিছু না। চলতি পথে যে প্রশ্নটি করেছিলাম, এবার তার উত্তর দেবার পালা। 1 বিঘা জমিতে জুম চাষ করে যে আয় হয়, তার চেয়ে 4 গুণ লাভ পপি চাষে। তার মানে জীবনযাপনে 4 গুণ শুভ পরিবর্তন। তার মানে কি
একটু ভালো থাকার আশায় বৈধ অবৈধের হিসাব না কষে তারা আবারও ফিরে যাবে পপি চাষে? পুনর্বাসন আশ্বাস দিচ্ছিল, ওদেরকে সম্পূর্ণভাবে এখানে নেওয়া হয়েছিল, কিন্তু পুনর্বাসন না হওয়ার কারণে এরা আবার ওইদিকে চলে গেছে। কারণ এখানে পুনর্বাসন যদি না দেওয়া হয়, আপনার খাওয়া দাওয়া যদি না দেওয়া হয়, এখানে এরা বসে থাকলে তো ওদের পেট চলবে না। এই জন্য ওরা আবার ওই ফরেস্ট রিজার্ভ দিকে চলে গেছে। এই বর্তমানে এরা আপনার ফরেস্ট রিজার্ভ ভিতরে তোকালে আপনার 400 পরিবার পাওয়া যাবে। তার মানে এখনো নীরবে নিভৃতে লোকচক্ষুর আড়ালে কোথাও না কোথাও পপি চাষ চলছে। সেই সবুজ সংকেতের সূত্র ধরে আবারও খোঁজার পালা। আমাদের সেই অনুসন্ধানের সঙ্গী হতে সাথেই থাকুন। এবার পাহাড়ের আরেকটু গভীরে ডুব দেব আমরা। যে ফুলের গল্প শুরু করেছিলাম তার সুবাস আমাদের নাকে এসে লাগছে। মনে হচ্ছে আমরা তার খুব কাছাকাছি। পাথরের নদীতে আবার যন্ত্রের নৌকায় উঠে বসলাম। জল ভেঙে চলেছি আমরা। নদীর দুপাশের মানুষগুলোর অচেনা চাহনি আমাদের দিকে। হঠাৎই সেই কাঙ্ক্ষিত ফুলের গন্ধ মিলিয়ে গেল বাতাসে। তার মানে কি এত কাছে এসেও ব্যর্থ হব? মানুষে আমি তো পপিও সাফ করে নাই, মানুষে করে কোথায় কোথায় বিক্রি করে তা তো আমি জানি না। আবারও সেই পুরনো প্রশ্নগুলো উকি দিচ্ছিল। হতাশা ভর করছিল পেশাদার মনে। তারপরও তাদের সব কথাকে অগ্রাহ্য করে খোঁজ জারি রাখলাম। তবে এবার ব্যর্থ হতে হয়নি। চোখের সামনে দেখা মিলল কাঙ্ক্ষিত পপির সবুজ সতেজ বাগান। আর তার মাথায় বেগুনি রঙের বিষাক্ত সুন্দর ফুলগুলো। যদিও বা আমরা পপি চাষের সন্ধান পেলাম, কিন্তু প্রশ্ন হলো বাংলাদেশে তো পপি থেকে মাদক তৈরির কোনো কারখানা নেই। তাহলে এগুলো পাচার হচ্ছে কোথায়? কারা এর সঙ্গে জড়িত? পপি বাগানে একটু পাইচারির পর উত্তরটা দিচ্ছি আপনাদের। বান্দরবনের থানচি ও পানচিরি এলাকায় প্রায় 50 থেকে 70 একর জমিতে উন্নত মানের পপি চাষ হচ্ছে। আর সব মিলিয়ে প্রায় 13টির মতো পপি বাগানের অস্তিত্ব আছে সেখানে। বাংলাদেশ ও মায়ানমারের মধ্যকার 129 কিলোমিটার দুর্গম ও অনেকটা অরক্ষিত সীমান্তের প্রায় সব জায়গায় পপি চাষের নীল নকশার আওতায় আছে। আর এই প্রত্যন্ত পাহাড়ি এলাকার প্রায় 500 পরিবার গোপনে কিংবা প্রকাশ্যে পপি চাষের সঙ্গে জড়িত। বীজ সহজলভ্য আর আমদানি নিষিদ্ধ না হওয়ায় অবাধেই তারা চালিয়ে যেতে পারছেন পপির চাষ আর তুলে নিচ্ছেন মোটা অঙ্কের মুনাফা। কয়টা ক্ষেত থাকতে পারে আসলে? পপি বাগানে এক বিকেল কাটানো শেষ। কাদের পৃষ্ঠপোষকতায় এই পপি চাষ হচ্ছে কিংবা উৎপাদিত কাঁচামালগুলো কোথায় যাচ্ছে তার উত্তর দেবার পালা এবার। মায়ানমারের কমিউনিস্ট পার্টির হাত ধরেই প্রথম পপি চাষ ঢোকে পার্বত্য অঞ্চলে। কারণ খুব তাড়াতাড়ি মোটা অঙ্কের টাকা চাই তাদের। আর তার কারণে জুম চাষের বদলে পপি চাষ। গোটা মায়ানমারের ওরা একটা কমিউনিস্ট শাসন চাচ্ছিল। ওরা ওই কমিউনিস্ট শাসন থেকে